ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন তো এখানে আসো ইংরেজি কি? আমি কি এটা বলবো যে এখানে আসো ইংরেজি হচ্ছে কাম ইন হিয়ার। আচ্ছা, এই যে ইন শব্দটি আমি ব্যবহার করেছি, কাম ইন হিয়ার, এখানে আসো, আমরা কি এরকম বলবো? নিশ্চয়ই আপনি বলবেন যে নো, এখানে ইনটা বাদ যাবে, তাহলে হবে কি কাম হিয়ার, অর্থাৎ ইনটা আমি মুছে দিই। ওকে, কাম হিয়ার, তাহলে এখানে আসো কাম হিয়ার। আচ্ছা, যদি বলি ওখানে যাও, ওখানে, ওখানে ইংরেজি কি? দেয়ার। তাহলে কি আপনি কি বলবেন যে ওখানে যাও, গো টু দেয়ার? আপনি কি এরকম বলবেন? আই থিঙ্ক নো, নেভার। আপনি বলবেন যে টু বাদ যাবে, তাহলে কি হবে? ওখানে যাও, গো দেয়ার। তাহলে বুঝতে পারছেন যে আজকের ক্লাসে কিন্তু আমরা বেশ খুঁটিনাটি ইন্টারেস্টিং জিনিস আলোচনা করতে যাচ্ছি, এবং আজকের ক্লাসটিও কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল পয়েন্টস বা আইটেম আপনি শিখতে পারছেন। সো ডোন্ট স্কিপ দ্য টিউটোরিয়াল অ্যান্ড ট্রাই টু কিপ ওয়াচিং দ্য ফুল টিউটোরিয়াল টু গেট দ্য ফুল আইডিয়া। সো নো মোর টকিং, লেটস গেট স্টার্টেড আওয়ার মেন ক্লাস। মূল ক্লাস শুরু করা যাক। সো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অল আফটার দ্য ইন্ট্রো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গেই থাকার জন্য। আশা করি পুরো ক্লাস জুড়ে সঙ্গেই থাকবেন এবং তাহলে পুরোপুরি ধারণা নিতে পারবেন। তাহলে চলুন আমরা মূল বিষয়টি নিয়ে আলোচনা করি। যেমন আমি প্রথম বাক্যে বলেছিলাম যে এখানে আসো। এখন এখানে আসো কাম ইন হিয়ার হচ্ছে না, কারণ কি এখানে যদি আমি বলি যে হিয়ার, তারপরে দেয়ার, এই হিয়ার মানে কি? এখানে। আচ্ছা, দেয়ার মানে কি? আপনারা বুঝতে পারছেন যে দেয়ার মানে ওখানে। এখন হিয়ার, দেয়ার, ইট ইন্ডিকেটস এনি প্লেস, যে কোনো জায়গাকে নির্দেশ করছে। বিশেষ করে এটা এমনই জায়গা যে হিয়ার, দেয়ার, এখানে, সেখানে, এগুলো কিন্তু আসলে গ্রামাটিক্যালি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এখন আপনারা যদি কেউ অ্যাডভার্ব বুঝে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি অ্যাডভার্ব কাকে বলে যে কোনো গ্রামার থেকে আপনি ধারণা নিতে পারবেন। আপনার আশপাশে কোনো শিক্ষক থাকলে বা ভালো ইংরেজি জানা কোনো ব্যক্তি থাকলে তার কাছ থেকে ধারণা নিন অ্যাডভার্ব কাকে বলে। তবে অ্যাডভার্ব কাকে বলে এটা সংজ্ঞা মুখস্থ করবেন না, বোঝার চেষ্টা করবেন। এনিওয়ে, হিয়ার, দেয়ার অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, যে কারণে এর আগে আমরা প্রিপারেশন ইউজ করছি না। যে এখানে আসো, তাহলে কি হবে? কাম ইন হিয়ার নয়, বা কাম টু হিয়ার নয়, কাম হিয়ার। কি হবে? এখানে আসো, আমি বললাম যে কাম হিয়ার। এবার যদি বলি ওখানে যাও, ওখানে যাও, তাহলে হবে গো দেয়ার। কিন্তু কখন এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে আর কখন প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে না, যেমন বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে, তাই না? আচ্ছা, প্রিপোজিশন, এই যে শব্দটি আমরা ব্যবহার করি প্রি, এই প্রি শব্দটির অর্থ কি? এই প্রি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে। আমরা জানি এটার বাংলা অর্থ হচ্ছে পূর্বে। পূর্বে মানে কি? আগে। আচ্ছা, আরেকটা অংশ রয়েছে পজিশন, POSITION, পজিশন। এর বাংলা অর্থ কি? আমরা জানি যে এর বাংলা অর্থ হচ্ছে কি? অবস্থান। এই যে অবস্থান। তাহলে এখন এই প্রিপোজিশন পুরো অংশের বাংলাটি দাঁড়াচ্ছে পূর্বে অবস্থান। এখন পূর্বে অবস্থান মানে কি? পূর্বে বসা। এখন কোনটার পূর্বে কি বসে, চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এই যে পূর্বে অবস্থান বা পূর্বে বসা, এটা ব্যাপারটি কিরকম, চলুন একটা বাক্য দ্বারা বোঝা যাক। ওকে, যেমন আমি বললাম বইটি টেবিলের উপরে আছে, তাহলে বইটি, বইটি ইংরেজি কি? দ্য বুক। ওই যে বলেছিলাম এর আগের একটি টিউটোরিয়ালে, বুক মানে বই, তাহলে দি মানে কি এখানে? টি। দি মানে টি। আমি তো যে আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা খেয়াল রাখবেন যে টি আছে বইটি, অথবা বইটা, অথবা বইখানা, অথবা হতে পারে বইখানি, যে কোনো কথা এখানে এইভাবে কিন্তু বেশি বলা আছে। টি, টা, খানা, খানি। দি নিয়ে করবেন টানাটানি। ওকে, তাহলে এই টিটা, খানাখানি যখনই দেখবেন তখন দি নিয়ে একটু টানাটানি করবেন, মানে দি ব্যবহার করবেন। অর্থাৎ বইটি, তাহলে দি বুক। বইটা কোথায়? দ্য বইটা হচ্ছে টেবিলের ওপরে। দ্য বুক ইজ, বইটি হয় টেবিলের ওপরে। এখন ওপর ইংরেজি কি? আমরা জানি যে ওপর ইংরেজি স্যার অনেক রকম হয়, যেমন অন হয়, আপ হয়, অ্যাবভ হয়, আপন হয়। কিন্তু ওপরে অর্থে কখন কোনটা ব্যবহার করব? অন ব্যবহার করবো না, আপ ব্যবহার করবো না, অ্যাবভ ব্যবহার করবো নাকি আপন ব্যবহার করবো? এইটা হচ্ছে কনফিউশনের বিষয়। হ্যাঁ, এর ভিন্ন ভিন্ন ব্যবহার আছে, আমি বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে গ্র্যাজুয়ালি উই আর গোয়িং টু স্টার্ট টু টেক ক্লাসেস, স্পেশালি টু কন্ডাক্ট ক্লাসেস অন গ্রামাটিক্যাল আইটেমস। আপনারা আমাদের ক্লাসগুলো থেকে স্পিকিংয়ের পাশাপাশি গ্রামারেও দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। বাট
ইউ মাস্ট বি রেগুলার হিয়ার। এই প্ল্যাটফর্মে দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলে অর্থাৎ টিএমটি যে চ্যানেলটা আমাদের, এই চ্যানেলে আপনাকে রেগুলার হতে হবে, তাহলে কিন্তু এইগুলো ধারণা নিতে পারবেন। আপনি আজ দেখবেন, কাল দেখবেন না, বা এলোমেলোভাবে দেখবেন। সিস্টেমেটিক ওয়েতে রেগুলারিটি মেনটেন করে দেখার চেষ্টা করুন, যদি কিনা ভালো শিখতে চান। থ্যাংক ইউ। কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট মানে কি? কাজের কথায় আসা যাক, অর্থাৎ যে আলোচনা করছিলাম অন। সাধারণত কোনো কিছুর উপরে কোনো কিছু আছে, যেমন মনে করেন আমি কিভাবে বোঝাই, প্র্যাকটিক্যালি বোঝাবো, একটু কষ্টকর। বই নিতে হবে একটা। এইটা দেখেন কি, আমি একটু উঁচু করে ধরি, একটু কষ্টকর। ভিউয়ার্স ডোন্ট মাইন্ড, প্র্যাকটিক্যালি বোঝাতে হবে আপনাদেরকে। এটা কি? একটা টেবিল, ছোট টেবিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা টেবিল। আচ্ছা, এই যে টেবিলটা, এই টেবিলের উপরে আমি যদি এখন এই বইটি রাখি, মনে করেন আমার হাতে একটা বই আছে, এই বইটি রাখলাম, ঠিক আছে? এই বইটি রাখার পর এই যে বইটি টেবিলের উপরে। এখন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই যে টেবিলটা আর এই যে বইটা, এই বই এবং টেবিল এর মাঝে কি কোনো ফাঁকা জায়গা আছে? যখন টেবিলের উপরে বইটা রাখছি তখন এর মাঝে কোনো ফাঁকা জায়গা নাই, অর্থাৎ কোনো কিছুর উপরে কোনো কিছু আছে, বাট দেয়ার ইজ নো গ্যাপ হিয়ার, স্পেশালি নো গ্যাপ, অর্থাৎ একটার সাথে একটা আছে, মিশে আছে, অর্থাৎ কোনো কিছুর উপরে কোনো কিছু রয়েছে। তাহলে এইরকম বুঝলে সেই ক্ষেত্রে কোনো কিছুর উপরে কোনো কিছু থাকলে আপনি অন ব্যবহার করবেন। কোনটা ব্যবহার করবেন? অন। টেবিলটা বেশ ওজন আছে, ধরে রাখা কষ্টকর, সরি। ওকে, তাহলে এই যে বইটা টেবিলের উপরে আছে, দেখতে পাচ্ছেন না বোধহয়, যাই বোঝাচ্ছি। তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবল। ওকে, তাহলে আপনাকে কিন্তু দ্য বুক ইজ এখান থেকে অন নিতে হবে, অন দ্য টেবল। এই যে টেবিল, টেবিলের উচ্চারণ কিন্তু টেবিল এরকম করে বললেই হবে না, টেবল। টেবল মানে বাংলায় যেটা দাঁড়ায় টয়কের রসই টেই বলা বল, এই এরকম উচ্চারণ করতে হয়, টেবল। হ্যাঁ, টেবল, অর্থাৎ এখানে মতো টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। আচ্ছা, এটা গেল। এখন এই যে আপ কোথায় বসে, অ্যাবাব কোথায় বসে, আপন কোথায় বসে, গ্র্যাজুয়ালি কিন্তু এগুলোর আলোচনা আপনাদের বিভিন্ন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ, বিকজ উই আর টেকিং প্রিপারেশন টু টক অ্যাবাউট গ্রামাটিক্যাল লেসন। অনেকে কিন্তু কমেন্টে জানিয়েছে স্যার যদি গ্রামাটিক্যাল কোনো বিষয়ে আলোচনা করতেন, বা আমাদের গ্রামাটিক্যাল যে উইকনেসগুলো, ঘাটতিগুলো রয়েছে আস্তে আস্তে হয়তো পূরণ হয়ে যেত। সো চেষ্টা করবো, আসলে এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার, একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যায়। তারপরে আমরা চেষ্টা করব যতটুকু আমরা বুঝি আমাদের বোঝার আলোকে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা আপনারা বুঝলেন যে প্রিপোজিশন কোথায় বসে, কীভাবে বসে। এখন বইটা টেবিলের ওপর অর্থে এখানে কি হলো? অন হলো। আচ্ছা, ঠিক আছে, বলুন ইন কোথায় বসে, এটা আপনারা বুঝলেন। বাকিগুলো আমি আলোচনা করব পরবর্তীতে, সমস্যা নেই। ইন কোথায় বসে? আচ্ছা, ইন ইন তো কখনো কখনো এমন হতে পারে যে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, আপনি বলতেছেন আমি 1980 সালে জন্মগ্রহণ করেছি। চাষাস মনে করেন আমি 1980 সালে জন্মগ্রহণ করেছি, তাহলে আমি বললাম যে আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম। আই ওয়াজ, জন্মগ্রহণ করা কি? তারপর বর্ন, BORN হবে, বর্ন, আই ওয়াজ বর্ন। এইবার এই যে 1980 আপনি এখানে দিলেন, 1980 সালে জন্মগ্রহণ করেছেন। হোয়াটস দিস? অ্যাকচুয়ালি ইটস ইয়ার, এটা একটা বছর, তাই না? এটা একটা সাল। তাহলে এই সাল বা বছরের আগে আমরা কি ব্যবহার করব? ইয়াস, এই যে ইন ব্যবহার করব। তাহলে আই ওয়াজ বর্ন ইন 1980, আই ওয়াজ বর্ন ইন 1980। আপনি যদি 2020 সালে, না 2020 সাল তো এখন চলতেছে, এখন জন্মগ্রহণ করে আপনি বুঝবেন কিভাবে? সরি, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, তো 2020 সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। মনে করেন আপনি বলেন করোনা ভাইরাস, তাহলে কোভিড-19, 19, আচ্ছা, কোভিড-19 হ্যাজ ব্রোকেন আউট, প্রাদুর্ভাব ঘটা। এই যে ব্রেকআউট বা ব্রোকেন আউট, প্রাদুর্ভাব ঘটা অর্থে ব্যবহার করতে পারেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোভিড-19 হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার কান্ট্রি। ইন আওয়ার কান্ট্রি না তো, এটা তো সারা ওয়ার্ল্ডে হয়েছে, তারা সারা পৃথিবীতে ধরতে হবে, তাই না? তাহলে আমরা বলবো সারা বিশ্বে। তাহলে কোভিড-19 হ্যাজ ব্রোকেন আউট, বিশ্বে, পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড। Yes, COVID-19 has broken out in the world in 2020. Yes, 2020, তাহলে COVID-19 has broken out in the world in 2020, অর্থাৎ 2020 সালে বিশ্বে বা পৃথিবীতে কোভিড-19 প্রাদুর্ভাব ঘটেছে, কোভিড-19 প্রাদুর্ভাব ঘটেছে। তো এইভাবে এখানে দেখলেন যে আপনি ইন ব্যবহার করতেছেন, বাট কিসের আগে? সালের আগে। সালের আগে আপনি ইন ব্যবহার করবেন। হ্যাঁ, বিশেষ করে সাল শুধু যে বছর বা সালের আগে এরকম ইন হবে তা নয়, এটা আপনি কোনো মাসের আগে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনি বলতেছেন যে আমি ডিসেম্বর মাস চলতেছে এখন, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারি মাসে হচ্ছে অস্ট্রেলিয়াতে যাব, আই উইল অস্ট্রেলিয়াতে যাব, আই উইল যাব। এবার অস্ট্রেলিয়া কি? ইটস এ কান্ট্রি, কোথাও কোনো দিকে গমন করা, যাওয়া বোঝাতে, সেই জায়গার পূর্বে গমন করা বোঝাতে আপনি কি করবেন? টু ব্যবহার করবেন। বিশেষ করে কোনো নাম, আপনি ঢাকায় যাবেন, আপনি অস্ট্রেলিয়াতে যাবেন,
আপনি হচ্ছে আপনার গ্রামে যাবেন, আপনি মাঠে যাবেন, আপনি বাজারে যাবেন, স্কুলে যাবেন, ভার্সিটিতে যাবেন, অফিসে যাবেন, এইসবের ক্ষেত্রে গমন অর্থে ওই জায়গার পূর্বে আপনি টু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আই উইল গো টু অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া, আই উইল গো টু অস্ট্রেলিয়া। এইবার এই যে এই টুটা কিন্তু দিক অর্থে এখানে যে অস্ট্রেলিয়ার দিকে গমন করছেন। এবার কখন যাবেন? ইন ফেব্রুয়ারি। ইয়াস, হয়ে গেল। তাহলে দেখেন এটা মাস, ফেব্রুয়ারি কি একটা মাস, মাসের আগে আপনার কি ব্যবহার করতে হচ্ছে? ইন ব্যবহার করতে হয়েছে। এরকম আরও অনেক আলোচনা আছে। তবে আসলে প্রিপোজিশনের যে ব্যবহারটা স্পিকিংয়ে ব্যবহার করার জন্য বা রিটার্নে ব্যবহার করার জন্য যে প্রিপোজিশনের সমস্ত সব নিয়মকানুন আপনাকে ভালোভাবেই জানতে হবে তা কিন্তু না। খেয়াল করবেন মোস্টলি ইউজড অর্থাৎ বহুল ব্যবহৃত প্রিপোজিশনগুলি কোনগুলো বেশি বেশি ব্যবহার হয়, প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, কিছু ব্যতিক্রম থাকবে স্বাভাবিক, তবে আপনি বেশিরভাগ ব্যবহার হয় যেরকম এই যে মাসের আগে, বছরের আগে, বড় জায়গার পূর্বে ইন ব্যবহার হয়, তাই না? এরকম ক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন? তাহলে সেসব ক্ষেত্রে ইন ব্যবহার করবেন। তাহলে আমি অস্ট্রেলিয়াতে ফেব্রুয়ারিতে যাবো, তাহলে আইল গো টু অস্ট্রেলিয়া ইন ফেব্রুয়ারি। আমি ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় যাব, আইল গো টু অস্ট্রেলিয়া ইন ফেব্রুয়ারি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বড় জায়গার পূর্বে যেরকম ইন বসে, আমি বলেছিলাম যে বড় জায়গার পূর্বে। এখন আপনি বলতেছেন যে আমি কিসে বাস করি? আমি হচ্ছে কি বলবো, আমি আমেরিকাতে বাস করি। তাহলে আমি আমেরিকায় বাস করি। ওকে, আমি আমেরিকায় বাস করি। তাহলে আই বাস করি। এই যে আমেরিকা, আই বাস করি আমেরিকা, অর্থাৎ তাহলে আমি বাস করি আমেরিকা। এখন আমি বাস করি আমেরিকা, দেখেন তো ভালো করে, আমি লিভ বাস করি, আমি বাস করি আমেরিকা। কিন্তু এই যে আমেরিকাই মানে কি? আমেরিকাতে এই যে অন্তস্থ আছে, অন্তস্থ না থাকুক, ইটস এ কান্ট্রি, সো ইটস এ বিগ প্লেস or large places, okay, expanded. সো এই কারণে এই বড় জায়গার পূর্বে বা দেশের নামের পূর্বে আপনাকে কি ব্যবহার করতে হবে? ইন ব্যবহার করতে হবে। এই যে I live in America, ঠিক আছে? যেমন আপনি যদি বলেন আমি বাংলাদেশে বাস করি, তাহলে সহজেই বলবেন কি? বাংলাদেশে বাস করলে আমি বাংলাদেশে বাস করি, I live in Bangladesh। এই যে হয়ে গেল, I live in Bangladesh, আমি বাংলাদেশে বাস করি। ওকে, এখন বাংলাদেশ কি একটা বড় জায়গা, তাই তার আগে ইন দিয়েছেন। এবার যদি বলেন যে আমি বাংলাদেশের কোথায় বাস করি, বাংলাদেশের যে কোনো একটা জেলায়, সেটা আলাদাভাবে আপনি বলতে পারেন যে বাংলাদেশের ঢাকায় বাস করি, আমি বাংলাদেশের খুলনায় বাস করি, এরকম। তারপর মনে করেন ঢাকার শহর, আচ্ছা ঢাকার শহর যদি আলাদা করে বলেন, বাংলাদেশের কথা না বলেন, যে আমি ঢাকায় বাস করি, তাহলে বলবেন আই লিভ ইন ঢাকা। শুধু সিঙ্গেল ঢাকার কথাই বলতেছেন, অন্য কোনো জায়গা বলতেছেন না। এইভাবে ব্যবহার করা যাবে। ঢাকা একটি বড় শহর, বড় প্লেস, তো লিভ ইন ঢাকা। কিন্তু এবার যদি আপনি একটু ভেঙে ব্যাখ্যা করতে চান যে আমি ঢাকার কোথায় বাস করি দেওয়া যায়, ইয়েস, আমি ঢাকার গুলশানে বাস করি, তাহলে আপনি কি বলবেন? এখানে আপনাকে বলতে হবে আই লিভ, গুলশানটা আগে ব্যবহার করেন, হ্যাঁ, গুলশান বানান SHAN বা SN যাই হোক দেন, যা ইচ্ছা তাই দেন, সমস্যা নেই। আই লিভ গুলশান ইন ঢাকা। ছোট জায়গাটা আগে লিখবেন, বড় জায়গাটা পরে দিবেন। ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, বাক্যটি কিন্তু এখনো সঠিক হয়নি, কিছু বাদ আছে। ওকে, তাহলে এখন দেখেন তো গুলশান কি? ছোট জায়গা, আর ঢাকা হচ্ছে বড়। তাহলে ঢাকা যেহেতু বড় জায়গা, এই বড় জায়গার পূর্বে আপনাকে ইন ব্যবহার করতে হবে, আর ছোট জায়গার পূর্বে এই যে ফাঁকা রেখেছিলাম অ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা, আমি ঢাকার গুলশানে বাস করি। তো আশা করি আজকের এই ক্লাসটি থেকে মোটামুটি বেশ কিছুটা হলে উপকৃত হবেন আপনারা, এবং যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আশা করি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন যা যা আলোচনা করলাম। সো ডিয়ার ভিউয়ার্স, প্রতিদিন নিয়মিত দেখবেন, সময় নিয়ে দেখুন। এখন তো একই টাইমে দেখতে হবে তা না, যখন অবসর পাবেন, লেজার পিরিয়ড পাবেন, ফ্রি টাইম পেলেই আপনি আমাদের ভিডিওটি দেখে কিছু শেখে নেওয়ার চেষ্টা করবেন। না দেখতে পারলে শেয়ার করে রাখেন, তারপরে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। স্পেশালি যারা আমাদের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটি দেখো কিছু শেখার জন্য, তারা খাতা কলম নিয়ে বসবা, ক্লাস চালু করে দিয়ে খাতা কলম নিয়ে বসে নোট করবা। যেখানে বুঝতে পারবা না কমেন্টে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অথবা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনে পাওয়া যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে হয়ে যাবে। আর আমাদের যে বইটি আছে স্পোকেন ইংলিশ শেখার জন্য, আমাদের ওই বইটির মাধ্যমে কিন্তু খুব সহজেই আমি দেখিয়ে দিতে চাই। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিউয়ার অথবা নতুন একজন ভিউয়ার হিসেবে আপনার সামনে যদি আজকের এই ভিডিওটি আপনার চোখে পড়ে থাকে, তাহলে অবশ্যই আপনি জেনে রাখবেন স্পোকেন ইংলিশ ঘরে বসে সহজে শেখার জন্য আমাদের একটি
চমৎকার বই আছে, এই বইটি আপনি অনুসরণ করবেন, তবে শুধু বই পড়লে লাভ হবে না। এই বইয়ের যে লেসনগুলো দেওয়া আছে, বইয়ের মধ্যে যে লেসনগুলি আছে, এই লেসনগুলি আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের ভিডিও অনুযায়ী স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে, যেটা দেখবেন খুব সহজ করে দেওয়া আছে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে বা আপনি প্রথম দেখেন, তাহলে প্লিজ কাইন্ডলি আপনি আমাদের চ্যানেলে ঢুকে আরও কিছু ভিডিও দেখুন, দেখার পরে জাজ করুন যে কেমন লাগছে, সহজ হচ্ছে কিনা বা শিখতে পারছেন কিনা। যদি শিখতে পারেন, ভালো লাগে, তাহলে অবশ্যই এই বইটি অর্ডার করবেন। বইটির দাম মাত্র 700 টাকা, প্রায় 700 টাকা খরচ করলে এই বইটি কিন্তু আমরা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাই। আর বিদেশি প্রবাসী বন্ধুরা যারা রয়েছেন, তাদের জন্য পিডিএফ ফাইল আছে। এই সম্পূর্ণ বইটাই আপনার মোবাইল ফোনে দিয়ে দেবো, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা আপনার ইমেল আইডিতে, অ্যাজ ইউ লাইক, আপনি যেভাবে নিতে চান সেভাবে দেওয়া যাবে। তার জন্য আপনাকে 700 টাকা বিকাশ করতে হবে। বিকাশ করে পিন নাম্বারটা আমাদেরকে SMS করবেন, আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সহজেই আমরা এই বইটি অল্প সময়ের মধ্যে পাঠিয়ে দেবো। পুরো বই সহজেই মোবাইলে পড়তে পারবেন। আর ভিডিও দেখে বাসায় বসে বসে ক্লাস করুন, নিজে নিজেই স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করুন, স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার গড়ুন। ইয়াস, কারণ কি, স্মার্ট হওয়ার কোনো বিকল্প নেই বর্তমান যুগে। আর হ্যাঁ, প্রতিদিন ভিডিও দেখবেন, মিস করবেন না একটিও, এবং ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করুন, আমাদের সঙ্গেই থাকুন। সো আর বকবক করবো না, আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আমার আরেকটি অনলাইন ক্লাস আছে, এখনই আমাকে ক্লাস শুরু করতে হবে। সো ভিউয়ার্স, কথার মাঝে করে অনিচ্ছাকৃত ভুলে জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, কোভিড-19 করোনা ভাইরাস, মনে রাখতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে, শুধু করোনা ভাইরাসের জন্য না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই আমরা চেষ্টা করবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, নিজেরা সতর্ক থাকবো, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবো, পাশাপাশি পাশের এবং কাছের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করবো। আমিন। সবাই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন এবং ফ্রিকুয়েন্টলি বাইরে থেকে এসেই অবশ্যই হ্যান্ড ওয়াশ করবেন। আশা করি সেটা আপনারা করছেন, আপনারা হয়তো বা যথেষ্ট সচেতন। আল্লাহ আমাদের সবাইকে অনেক অনেক সুস্থ এবং ভালো রাখুক, দোয়া করি। আর হ্যাঁ, অবশ্যই ইসলাম ধর্মের বা মুসলমান ধর্মের হয়ে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না। কারণ কি, আপনি আমি পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারি, আমাদের বিদায় ঘন্টা বেঁধে যেতে পারে। সো প্রস্তুত থাকতে হবে যে কী করলাম, হোয়াট ইউ হ্যাভ ডান আফটার কামিং দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে এসে আমরা কী কী করেছি, আমাদের ডিউটি কী ছিল, এটা সম্পর্কে ভাববেন। 5 ওয়াক্ত নামাজ কালাম করুন, সৎ পথে চলুন, আন্তরিকভাবে কাজ করুন, সাফল্য আপনিই পাবেন ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আল কোরআন। ওকে, সো অল দ্য বেস্ট, টেক কেয়ার ডিয়ার ভিউয়ার্স। বইটি অর্ডার করবেন যদি প্রয়োজন মনে করেন, ইনশাআল্লাহ। আশা করি আপনি বাড়িতে বসে নিজে নিজে স্মার্ট ইংলিশ শিখতে পারবেন। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টেক কেয়ার, বাই বাই।